নেই আদ্রিয়ানের মেজাজ এবার সপ্তমে চড়ল। ও এক প্রকার চিৎকার করে বলল, মেহু, জাস্ট ওয়ান লাস্ট ওয়ার্নিং। তুমি যদি নেক্সট 30 সেকেন্ডের মধ্যে দরজা না খোলো, আমি কিন্তু সত্যি দরজাটা ভেঙে ফেলবো। আই এম সিরিয়াস। তবু ভেতরটা নিস্তর নিস্তব্ধ। আদ্রিয়ান আর কালক্ষেপণ করল না। নিজের শরীরে পুরো শক্তি দিয়ে দরজার সজোরে ধাক্কা দিতেই পুরনো ছিটকিনিটা মরমর করে ভেঙে গেল। হুড়মুড় করে ঘরে ঢুকেই আদ্রিয়ান থমকে দাঁড়ালো। দৃষ্টিগোচর হলো মেহসানা বিছানায় পিঠ থেকে ফ্লোরে বসে আছে। দুই হাঁটুর মাঝে মুখ গুজে ও ফুপিয়ে কাঁদছে। ওর কাঁধ দুটো কান্নার বেগে থরথরিয়ে কাঁপছে। আদ্রিয়ানের ভেতরে সমস্ত রাগ এক নিমিষে কর্পূরের মতো উড়ে গিয়ে একরাশ মায়ার হাহাকার এসে জমা হলো সেথায়। ও ধীর পায়ে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো মেহসানার সম্মুখে। অত্যন্ত সন্তর্পণে মেহসানার মুখটা নিজের মুঠোয় পুরে ওপরে তোলার চেষ্টা করলো। মেহসানা বাধা দিলেও আদ্রিয়ান এবার নাছুর বান্দা। ও লাল হয়ে যাওয়া চোখ আর অশ্রুকণায় সিক্ত মুখশ্রী দেখে আদ্রিয়ানের বুকটা হু হু করে উঠল। কি হয়েছে? এমন করছো কেন মেহু? জাস্ট লুক এট মি। ওই মেয়েটার সাথে আমার বিন্দুমাত্র কোনো রিলেশন নেই। ট্রাস্ট মি। মেহসানা ঝটকায় নিজের মুখটা সরিয়ে নিল। ধরা গলায় অভিমান উগরে দিয়ে বলল, রিলেশন থাকুক বা না থাকুক তাতে আমার কি? আমি জাস্ট আপনার এই হাজবেন্ড ট্যাগটা নিয়ে টায়ার্ড। আপনি আমাকে প্রমিস করেছিলেন সব কিছু নর্মাল করবে, বাট আপনি তো নিজের প্রফেশন আর ওই মেয়েদের অ্যাটেনশন নিয়ে বিসি। আদ্রিয়ান এবার মেহসানার খুব কাছে সরে এলো। ওর কপালে নিজের কপাল থেকে কারো স্বরে বলল, আই এম বিজি মেহু। আমি বিজি থাকি কারণ আমি চাই না সবসময় তোমাকে দেখতে। বিকজ তোমাকে দেখলে আমার ভিতরটা উল্টোপাল্টা হয়ে যায়, সামলাতে পারি না নিজেকে। আর ওই মেয়েটার কথা বলছো? দিস ইজ ইউ সো চাইল্ডিশ। তুমি কি জানো ওই আদ্রিয়ানের হার্টবিট করার জন্য চলে? মেহসানা ভেজা চোখে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান ওর চোখের এক ফোঁটা জল ঠোঁট দিয়ে মুছে নিয়ে ফিসফিস করে বলল, এই কয়েক মাস গুরুত্বটা কি কেবল আমার একাই ছিল মেহু? তুমিও তো আমাকে কাছে আসার সুযোগ দাওনি। দিস সাইলেন্ট ইজ কিলিং মি টু। এইবার কি এই দেয়ালটা ভাঙা যায় না? জাস্ট ফর ওয়ালস। ট্রাস্ট মি উইথ অল ইউর হার্ট। মেহসানের ভেতরে জমাটবদ্ধ অভিমানের পাহাড়টা আদ্রিয়ানের ওই তপ্ত নিঃশ্বাস আর আকুলতার ছোঁয়ায় যেন মুহূর্তেই গলে জল হয়ে গেল। ও আর নিজেকে সামলাতে পারল না। কান্নার তোড়ে আদ্রিয়ানের শার্টের কলারটা খামচে ধরে ওর প্রশস্ত বুকে মুখ লুকালো। ওর অবাধ্য অশ্রুকণায় আদ্রিয়ানের শার্টের বুকটা ভিজে একাকার। কিন্তু আদ্রিয়ান আজ সরল না ওকে। বরং পরম আবেশে দুহাতে মেহসানাকে আগলে নিল নিজের বুকের মাঝে। মেহসানার কান্নার বেগ একটু কমলে আদ্রিয়ান ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জাস্ট লুক এট আস মেহু। কত সময় নষ্ট করেছি আমরা এই ইগো আর সাইলেন্সের পিছনে। আমার তো মনে হচ্ছে আজ থেকে আমাদের নতুন করে পথ চলা শুরু। দিস ইজ আওয়ার্স রিয়েক্ট। জাস্ট আই লাভ। মেহসানা আদ্রিয়ানের বুক থেকে মুখ তুলে ভেজা চোখে ওর দিকে তাকালো। আদ্রিয়ানের চোখের সেই গভীর তৃষ্ণা আর ভালোবাসা দেখে ও লজ্জা পেয়ে আবার চোখ নিচু করে নিল। আদ্রিয়ান এক হাতে মেহসানার চিবুক কুচিয়ে ঠোঁটের কোণে তখন এক দুষ্টুমি ভরা হাসির রেখা ফুটিয়ে গভীর দৃষ্টিতে মেহসানার ঠোঁটের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, মেহু, আই থিঙ্ক আই ডিভার্স আই লিড কম্পোজিশন। এই যে এত ছোটাছুটি করলে আমাকে, তার জন্য কি কোনো গিফট পাবো না? আদ্রিয়ানের কণ্ঠে সেই নিঃশাক্ত সুরে মেহসানা শিউরে উঠল। ও আদ্রিয়ানের কথার গুঁড়ো অর্থ বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে আড়ষ্ট কণ্ঠে বলল, আদ্রিয়ান, কি বলছেন এসব? এখন তো মাত্র সন্ধ্যা। আদ্রিয়ান এবার হালকা শব্দ করে হেসে উঠল। মেহসানার কোমর জড়িয়ে ধরে ওকে আরও নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিয়ে নেশাতুর কণ্ঠে ফিসফিস করল, সো হোয়াট? যখন মিয়া বিবি রাজি, তখন সন্ধ্যা রাত কি? লাভাদের জন্য দিনক্ষণকের কোনো ক্যালেন্ডার নেই মিসেস আদ্রিয়ান। আমার 8 মাসের খরা কাটানোর জন্য এই মুহূর্তে পারফেক্ট। নাকি তুমি রাজি নও? শেষ কথাটা বন্ধন খানিক শিথিল করে সন্ধিহান কণ্ঠে শুধালো আদ্রিয়ান। মেহসানা তৎক্ষণাৎ নবোধক মাথা নাড়িয়ে বলল, না না। পরক্ষণে জিভ কাটল। ছি, কত বড় হ্যাংলামো করে ফেল। এদিকে মেহসানার এমন অকপট স্বীকারোক্তিতে আদ্রিয়ানের ঠোঁটের কোণে হাসিটারও চড়ো হলো। ও
ও মেহসানার লজ্জারাঙা মুখটা দুই হাতের আজরায় ভরে নিয়ে কপালে দীর্ঘ এক উষ্ণ চুম্বন এঁকে দিল। মেহসানা আষ্টে পৃষ্ঠে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে নিজের মুখ লুকালো ওর ঘাড়ে। এক অজানা আবেশে ওর সর্বাঙ্গ তখন থরথরিয়ে কাঁপছে। আদ্রিয়ান মেহসানাকে পাজাকোলা করে তুলে নিয়ে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। নরম সজ্জায়কে শুয়ে দিয়ে আদ্রিয়ান নিজেও ওর খুব কাছে নেমে এলো। ঘরের আবছা আলোয় মেহসানার কাজল ধোয়া চোখের অস্থির কম্পন আদ্রিয়ানকে এক আদিম নেশায় আচ্ছন্ন করে ফেলল। ও মেহসানের কানে লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, আরে বউ, লজ্জা পাও কেন? আমরাই তো। আদ্রিয়ানের এমন সোজা সাপটা রসিকতাপূর্ণ মন্তব্যে মেহসানা যেন লজ্জারও কুকড়ে গেল। ও দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফিসফিস করে বলল, আদ্রিয়ান প্লিজ এভাবে বলবেন না, আমার কেমন যেন লাগছে। আদ্রিয়ান মেহসানের হাত দুটো আলতো করে সরিয়ে দিল। ওর চোখে তখন এক নিবিড় তৃষ্ণা, কিন্তু মেহসানের জড়তাটুকু দেখেও মৃদু হাসল। মেহসানের চিবুকটা উঁচু করে ধরে ও বেশ আদুরে গলায় বলল, কেমন লাগছে মেরি জান? মেহসানা আদ্রিয়ানের বুকে লোমশ অংশে আঙুল বোলাতে বোলাতেই কাঁপানো গলায় বলল, আপনি বড্ড বেশি কথা বলেন আদ্রিয়ান, জাস্ট শাট আপ। আদ্রিয়ান এবারের কথা বাড়ালো না। মেহসানার লজ্জারাঙা ওষ্ঠের খুব কাছে নিজের মুখটা নিয়ে এসে নিচু স্বরে বলল, ওকে মিসেস আজিয়ান, কথা না হয় বন্ধই করে দিলাম। এই ভাষা তো ভালোবাসার ভাষা, চলুক। আদ্রিয়ানের তপ্ত নিঃশ্বাস মেহসানার ঠোঁটে আসছে পড়তেই ও অজান্তেই চোখ দুটো বুজে ফেল। আদ্রিয়ান অত্যন্ত সাবধানে মেহসানার শাড়ির আঁচলটা একটু সরিয়ে ওর কাঁধে এক দীর্ঘ উষ্ণ পরশ রেখে দিল। মেহসানা শিউরে উঠে আদ্রিয়ানকে আরো শক্ত করে জাপটে ধরল। ঘরের কোণে জ্বলতে থাকা সেই নিস্তেজ আলোটা যেন ওদের এই দীর্ঘ প্রতীক্ষিত প্রেমের সাক্ষী হয়ে রইল। বাহিরের পৃথিবীর সমস্ত কোলাহল ছাপিয়ে তখন ওই ঘরে কেবল দুটি হৃদস্পন্দনের তাল লয় এক হতে শুরু করল। রাতের আধার ঘনীভূত হয়ে নামছে ধরিত্রীর বুকে। বাহিরের ঝিঝি পোকা ডাক আর হিমেল হাওয়ার শব্দ দোতলার এই নিভৃত ঘরটাকেও ছুঁয়ে যাচ্ছে। তৃষা ইদানিং শরীরের ভারিত্বের কারণে ঘরের বাহিরে খুব একটা যেতে পারে না। বিছানায় এখন ওর প্রধান সঙ্গী। মাতৃত্বের শেষ মুহূর্তগুলো যেন এক অদ্ভুত ক্লান্তিতে মোড়ানো। বিছানায় হেলান দিয়ে বসে তৃষা আনমনে জানালার ওপাশে তাকিয়েছিল। ঠিক তখনই ছোট্ট টুইঙ্কেল একটা ভারী প্লেট দুহাতে সামলে টলমলে পায়ে ঘরে ঢুকলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে মেয়েটার। টুইঙ্কেল প্লেটটা টিউয়ের ওপর রেখে বেশ গাম্ভীর্যের সাথে বলল, মা, অনেক লেট হয়ে গেছে, এবার একদম কথা না বাড়িয়ে খেয়ে নাও তো। তৃষা মেয়ের এই অদ্ভুত যত্নশীলতার দিকে অবলোক চেয়ে রইল। টুইঙ্কেল ছোট হাতে একটা লোকমা মাখিয়ে তৃষার মুখের সামনে ধরল, কিন্তু ওর ছোট আঙুলগুলো ঠিকমতো খাবারটা ধরে রাখতে পারছিল না। দু এক দানা ভাত প্লেটের পাশে উপচে পড়ল। তৃষা মুচকি হেসে আলতো করে টুইঙ্কেলের হাতটা ধরে পড়ল, থাক না মা, আমি নিজে খেয়ে নিব, তোমার কষ্ট হচ্ছে তো। টুইঙ্কেল চট করে হাতটা সরিয়ে নিয়ে চোখ বড় বড় করে বলল, একদম না, তুমি তো এখন ঠিক মতো হাতও তুলতে পারো না, সো ডিস্টার্ব করো না একদম, হাঁ করো। ও আবারও একটা লোকমা তুলে ধরার চেষ্টা করলো। এবার কিছুটা খাবার তৃষার কামিজের ওপর পড়ে গেল। টুইঙ্কেল খানিকটা অপ্রস্তুত হয়ে নিজের ফ্রক দিয়ে ওটা মোছার চেষ্টা করতে করতে ভেজা কণ্ঠে বলল, সরি মা, আমি না ঠিক তোমার মতো পারছি না, তুমি কত সুন্দর করে আমাকে খাইয়ে দিতে, তাই না? মেয়ের চোখে জল দেখে তৃষার বুকের ভেতরটা হু হু করে উঠল। ও টুইঙ্কেলকে টেনে নিজের কোল ঘেঁষে বসালো। ওর কপালে এক দীর্ঘ চুমু এঁকে শান্ত গলায় বলল, আরে আমার কিউটি পাইটা, সামান্যতে কেউ কাঁদে নাকি? লক্ষ্মী মা আমার, তুমি যে আমার কত বড় লাকি চার্ম তাকে জানো? টুইঙ্কেল মায়ের বুকে মাথা রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে পড়ল। আচ্ছা, তুমি এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও, আমি নিচে গিয়ে দাদুকে রেখে আসি। আর শোনো, কোনো দরকার হলে কিন্তু জোরে টুইঙ্কেল বলে ডাকবে, ওকে? তৃষা হেসে ফেল মেয়েটার এমন পাকা কথায়। টুইঙ্কেল খাবারের প্লেটটা তৃষার সামনে সুন্দর করে গুছিয়ে দিয়ে ছোট ছোট কদমে ঘর থেকে বেরিয়ে গেল। তৃষা একা ঘরে আবার সেই নিস্তব্ধতায় ডুব দিল। নিশিথিনীর গভীরতা ধরিত্রী আঁকড়ে ধরেছে। ইদানিং আর্যর সঙ্গে যোগাযোগ কমেছে তৃষার। ইদানিং বলতে দিন দুয়েক কি হবে, হয়তো
তবে কারণটা অজানা। এদিকে তৃষা এখনও নিজের অবস্থার কথা জানায়নি আর্যকে। জানান নানান চিন্তারা হানা দিল মন মস্তিষ্কে। তবে মাতৃত্বের ভারে ক্লান্ত শরীর অবসাদগ্রস্ত। মস্তিষ্ক নির্দেশনা নিতে বন্ধ করে নিদ্রার অতল গহ্বরে ডুব দিল। ভারী হয়ে আসা চোখের পাতা ততক্ষণে বুঝে এসেছে ফজরের আজান প্রতিধ্বনিত হচ্ছে। মিষ্টি প্রভাতে মৃদু উষ্ণতা। নিদ্রার অতলে তলিয়ে থাকা আদ্রিয়ানের শক্ত বাহুবন্ধন হতে নিজেকে ছাড়ানোর প্রয়াসে মত্ত মেহসানা। সমগ্র শরীর ব্যথায় জর্জরিত। তবু নামাজের প্রহর যাতে না ফুরায় তার জন্যই এত ব্যস্ততা। কিন্তু মেহসানার এই অতি সামান্য নড়াচড়াও আদ্রিয়ানের অতন্দ্র পাহারা এড়াতে পারল না। আদ্রিয়ান ঘুমন্ত অবস্থাতেই বাঁধনারও শক্ত করে নিজের দিকে টেনে নিল। চোখ পিটপিট করে তাকাতেই ও দৃষ্টিতে একটা দুষ্টুমি আর প্রশান্তি ঝিলিক দিয়ে উঠল। ও ভারী গলায় আধবোঝা চোখে শুধালো, কি হয়েছে আর্লি বার্ড? এত ছটফট করছে কেন? আরো কিছুক্ষণ ঘুমাতে দাও না। কাল রাত থেকেই আদ্রিয়ান মেহসানাকে এই নামে সম্বোধন করছে। প্রথমে বিরক্ত লাগলেও বারবার শুনতে শুনতে যেন অভ্যস্ত হয়েছে ও। আদ্রিয়ানের কপালে জমা অবাধ চুলগুলো সরিয়ে দিয়ে কোমল স্বরেও বলল, আজান পেয়ে গেছে মিস্টার, এখন তো উঠতে হবে, নামাজ পড়বো না? প্লিজ হাতটা ছাড়ুন। আদ্রিয়ান এবার একটা দীর্ঘশ্বাস ফেলে মেহসানার আরো গভীরে মুখ লুকালো। এক অদ্ভুত করে ও ফিসফিস করে বলল, নামাজ তো তুমিই পড়বে, কিন্তু এই মুহূর্তে তোমার এই উষ্ণতা ছেড়ে উঠতে মন চাচ্ছে না। 9টা মাস তো উপোস রেখেছ আমায়, আজ একটু কি বাড়তে ছাড় দেওয়া যায় না? মেহসানা লজ্জা পেয়ে আদ্রিয়ানের বুকে ছোট্ট করে একটা কিল বসালো। আদ্রিয়ান এবার মৃদু হেসে ওর বাঁধন কিছুটা শিথিল করলো। মেহসানা বিছানা ছেড়ে ওঠার জন্য গা ছাড়া দিতেই হঠাৎ থমকে গেল। এক চরম বিস্ময় আর লজ্জায় ওর সারা শরীর পাথরের মতো স্থির হয়ে গেল। ও খেয়াল করলো ও একা নয়, ও মূলত আদ্রিয়ানের বড়সড় শার্টটার ভেতরে ঢুকে আছে। গত রাতে সে অগোছালো মুহূর্তগুলোতে কখন যে ওর জামা অবহেলায় মেঝের এক কোণে আশ্রয় নিয়েছে তার ইয়াত্তা নেই। এখন আদ্রিয়ানের সাথে প্রায় একাত্ম হয়ে ওর বুকে উষ্ণতায় সিটিয়ে আছে ও। লজ্জায় মেহসানের মুখ দিয়ে কোনো কথা সরল না। ও পুনরায় ছটপট আদ্রিয়ানের গায়ের সাথে সেটে গেল, যেন এই মুহূর্তে আদ্রিয়ানের বুকটাই ওর দুনিয়ার শ্রেষ্ঠ নিরাপদ আশ্রয়। মেহসানের এই আকস্মিক উকড়ে যাওয়া দেখে আদ্রিয়ান পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারল। ও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ও মেহসানার চুলে আঙুল বুলাতে বুলাতে নিচু স্বরে বলল, কি হলো এখন আবার আমার এত শক্ত করে চাপতে ধরলে যে? নামাজ পড়া তাড়াহুড়া কি তবে শেষ হয়ে গেল মিসেস সার্জিয়ান? মেহসানা আদ্রিয়ানের ঘাড়ের কাছে মুখ গুজে ফিসফিস করে বলল, আপনি খুব বাজে মিস্টার, নিচে তাকান একবার, আমার কাপড় আমি কিভাবে উঠাবো এখন? আদ্রিয়ান এবার মেহসানাকে পাজাগোলা কোলে তুলে নিল। ওর কাজল ধোয়া ভেজা চোখে চোখ রেখে অত্যন্ত মায়াভরা অধিকার নিয়ে বলল, তোমার আর ভাবতে হবে না, চলো আজ না হয় দুজনে মিলে পবিত্র হয়ে নেই, একসাথে নামাজ পড়ে আমাদের এই নতুন জীবনের দোয়া করব। মেহসানা আর কোনো প্রতিবাদ করল না, চুপ করে ঘাপটি মেরে পড়ে রইল আদ্রিয়ানের বলিষ্ঠ বাহুবন্ধনে। প্রভাতের স্নিগ্ধ কিরণ মুখমণ্ডলে আসছে পড়তে দীর্ঘ পল্লব দুটো কেঁপে উঠল তৃষার। দণ্ডাচ্ছন্ন আবেশে ও যখন চোখ দুটো পিটপিট করে মেলল, এক অদ্ভুত ভালো লাগায় ছেয়ে গেল মনটা। কিন্তু সেই সোনালি আলোকছটা মুহূর্তে যেন কোনো এক অশরীরী ছায়ায় ঢেকে গেল। তৃষা আবছা দৃষ্টিতে তাকিয়ে দেখল জানালার ধারে এক দীর্ঘদেহী পুরুষ অবয়ব দাঁড়িয়ে আছে। বাহিরের রৌদ্রছটার বিপরীতে মুখটা স্পষ্ট দেখা না গেলেও সেই অতি পরিচিত কাঠামো চিনতে তৃষার মস্তিষ্কের এক সেকেন্ডও সময় লাগলো না। ও ধরফড়িয়ে উঠে বসল। হৃৎপিণ্ডের ধুকপোকানি কণ্ঠনালীতে এসে বিচ্ছে। ও কি স্বপ্ন দেখছে, নাকি দীর্ঘ প্রতীক্ষার অবসাদে ওর মস্তিষ্ক আজ বিভ্রম তৈরি করছে? তৃষাকে অস্থির হতে দেখে সেই ছায়ামূর্তি ধীর কদমে এগিয়ে এলো। খাটের পাশে এসে হাঁটু গেড়ে বসে অত্যন্ত আদুরে ভঙ্গিতে তৃষার কপালে ঠোঁট ছোঁয়ালো। সেই চেনা স্পর্শ, সেই চেনা গায়ের ঘ্রাণ। তৃষার সারা শরীর এক লহমায় জমে বরফ হয়ে গেল। ও এক দৃষ্টে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে কেবল একটি শব্দে উচ্চারণ করতে পারল, ক্যাপ্টেন। আর্যর গড় স্বরে উত্তর দিল, বলুন ম্যাডাম, আপনার হুকুম তামিল করতে আপনার এই অধম সেবক হাজির। কণ্ঠস্বরটা কানে যেতে তৃষার সমস্ত সংশয় কর্পূরের মতো উড়ে গেল। এটা ভ্রম নয়, এটাও রক্ত মাংসের আর্য।
মুহূর্তেই ওর দুচোখ বেয়ে বাঁধ ভাঙা অশ্রু গড়িয়ে পড়ল। আর্য আলতো হাতে সেই ননাজল মুছে দিয়ে তৃষার ললাটে পুনরায় গভীর এক চুম্বন এঁকে দিল। আর্যর তো আসার কথা ছিল আরও দিন কয়েক পর, কিন্তু ঝামেলার জট দ্রুত খুলে যায় ও কাউকেই না জানি এই সাত সকালে সারপ্রাইজ দিতে ছুটে এসেছে। পুরো ঘরটা তখনও ভোরের ধূসর আলো আধারিতে ঘেরা, কেউ কাউকে খুব একটা স্পষ্ট দেখতে পাচ্ছে না। আর্য তৃষাকে নিবিড়ভাবে নিজের বুকের মাঝে টেনে নিল। তৃষা আর্যর শার্টের কলারটা খামচে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আর্যর চুলে বিলি কাটতে কাটতে বলল, সরি বৌজান, অনেক অপেক্ষা করিয়াছি না। তৃষা কোনো মতে নিজেকে সামলে নিয়ে উঠে বসলো। আর্যর মুখটা ভালো করে দেখার নেশায় ও পাশ থেকে বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে দিল। হলদেটে আলোয় আর্য তৃষার দিকে তাকাতেই ওর চোখের মণি দুটো বিস্ময়ে স্থির হয়ে গেল। তৃষার দেহগড়নে সেই আমূল পরিবর্তন, মাতৃত্বের সেই পূর্ণতা আর্যর চোখ এড়ালো না। আর্য চমকে উঠে অবধের মতো প্রশ্ন করলো, তৃষা, এ কি? তোমার কি হয়েছে? শরীর এমন? তৃষা আর্যর বিস্ময় ভরা মুখ দেখে মুচকি হাসলো। ওর হাতটা আলতো করে নিজের স্ফীত উদরের উপর রাখলো। আর্যর হাতে তালুতে যেন এক নতুন প্রাণের হৃদস্পন্দন মৃদু আঘাত করলো। তৃষা ওর চোখের দিকে তাকিয়ে পরম তৃপ্তিতে ফিসফিস করে বলল, আপনি পুনরায় বাবা হতে চলেছেন ক্যাপ্টেন। আর্য মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। মেরুদণ্ড বেয়ে নেমে গেল একরাশ অদ্ভুত শিহরণের ছড়া। ওর হাতটা বেশ গতিতে কম্পিত। তৃষা ওর অস্থিরতা বুঝতে পেরে আর্যর বলিষ্ঠ হাতের ওপর নিজের ওঠা হাতটা রাখলো। ও স্পষ্ট দেখতে পেল আর্য তীক্ষ্ণ মুখমণ্ডল বেয়ে গড়িয়ে পড়ছে এক ফোঁটা অশ্রুকণা। বোধহয় ছেলেদের কাঁদতে নেই, এই বোধটাও লোপ পেয়েছে ওর। তৃষাকে এক লহমায় বুকে জড়িয়ে নিল ও, কিঞ্চিত ঝুঁকে তৃষার গলায় মুখ টোপালো। সামান্য ঝাঁকুনি দিল বোধহয় ওর দেহ। তৃষা অবাক নেত্রে চেয়ে আছে। এ কোন আর্য? এ কেমন রূপ ওর? পরক্ষণে ওকে বিস্ময়ের চূড়ান্তে পৌঁছে দিয়ে এক ঝটকায় ওকে নিজের কোলে তুলে নিল আর্য। তৃষা বিস্ফোরিত নয়নে চাইল, দুহাতে শক্ত করে ওর কাঁধ আঁকড়ে ধরে পড়ল। কি করছেন? আল্লাহ, আমি পড়ে যাব তো। তৃষার আতঙ্কিত স্বর আর্যর কানে পৌঁছালো কিনা সন্দেহ। সে তখন এক অদ্ভুত ঘোরের মধ্যে এক উন্মাদের মতো তৃষাকে কোলে নিয়ে ঘরময় পায়চারি করছে। আর্যর চোখের কোণে তখনও নোনা জলের রেখা, কিন্তু ঠোঁটের কোণে এক পৃথিবী জয়ের হাসি। ও তৃষাকে আরো নিবিড়ভাবে বুকের সাথে লেপ্টে ধরে ওর কপালে বরাবর বারবার পাগলের মতো চুমু খেতে খেতে বলতে লাগলো, আল্লাহ তৃষা, তুমি কি ধারণা করতে পারছো আমার কেমন লাগছে এখন? তৃষা আর্যর কাজ শক্ত করে খামচে ধরে কাঁপা গলায় বলল, আরে আরে ক্যাপ্টেন, পাগলামি ছাড়ুন, আমি তো পড়েই যাব। উফ, এই অবস্থায় আমাকে এভাবে কে 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 কোলে তোলে? হ্যাঁ, উফ, আপনার তো কমন সেন্স তো লোপ পেয়েছে দেখছি। আর্য এবার হঠাৎ থেমে গেল। তৃষার চোখের খুব কাছে নিজের তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে গাঢ় স্বরে বলল, কমন সেন্স? বৌজান গো, আজ আমার সেন্স বলতে কিচ্ছু অবশিষ্ট নেই। তুমি ভাবলে কি করে যে আমি আমার এই ছোট্ট জগৎটাকে হাত থেকে পড়ে যেতে দেব? আমার এই কোলটা তোমার তোমার আর আমাদের এই বেবিটার জন্য দুনিয়ার সবচেয়ে সেফেস্ট প্লেস। আর্য অত্যন্ত সতর্কতার সাথে তৃষাকে বিছানায় নরম গতিতে বসিয়ে দিল। এরপর মেঝের ওপর হাঁটু গেড়ে বসে তৃষার স্ফীত উদরে আলতো করে মাথা ঠেকালো। ওর গলার স্বর এবার বেশ ভেজা ও আবেগপ্রবণ। হে লিটল সোল, আই এম সরি। পাপা বড্ড দেরি করে ফেলেছে তোমার কাছে আসতে, বাট আই প্রমিস এখন থেকে প্রতিটা সেকেন্ড আমি তোমাদের পাহারা দেব। কোনো মিশন, কোনো ডিউটি আমাকে তোমাদের কাছ থেকে আর এক মুহূর্তের জন্য আলাদা করতে পারবে না। তৃষা আর্যর এলোমেলো চুলে আঙুল বুলোতে বুলোতে আর্য গলায় বলল, টুইঙ্কেল কিন্তু অলরেডি নিজেকে বড় বোন ঘোষণা করে দায়িত্ব নিয়ে নিয়েছে। ও জানলে তো খুশিতে আকাশ মাথায় তুলবে। আর্য ঠোঁটে এক মায়াবী হাসি ফুটে উঠল ও তৃষার হাতে তালুতে গভীর এক চুমু খেয়ে বলল, ও সো আই হ্যাভ এ কম্পিটিটর অলরেডি। ওদের কথোপকথনের মাঝেই হঠাৎ গুটি গুটি পায়ে কক্ষে প্রবেশ করলো টুইঙ্কেল। ওর ছোট্ট দুহাতে ধরা একটা কাচের গ্লাস ভর্তি তৃষার পুষ্টিকর জুস, যা ইদানিং ওর প্রাতরাশের অবিচ্ছেদ্য অংশ। টুইঙ্কেলের নজর তখনও গ্লাসের দিকে, যাতে এক ফোঁটা জুসও বাহিরে না পড়ে। মা, এই যে তোমার সকালের ম্যাজিক ড্রিঙ্ক চলে এসেছে, একদম না করবে না কিন্তু। আমি আজ অনেক কষ্ট করে।
কথাটা শেষ হওয়ার আগে ওর নজর গেল বিছানার পাশে হাঁটু গেড়ে বসে থাকা মানুষটির দিকে। টুইঙ্কেল থমকে দাঁড়ালো, ওর দু চোখে এক আকাশ বিস্ময়। হাতের গ্লাসটা কোনো মতেই টিপের ওপর রেখে ও এক চিৎকার দিয়ে উঠল। পাপা তুমি? ও মাই গড পাপা! টুইঙ্কেল যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। আর্য দু হাত বাড়িয়ে দিতেই ও এক দৌড়ে গিয়ে আর্যর শক্ত বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। আর্য ওকে দু হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ওর মাথায় আর গালে অজস্র চুমে এঁকে দিল।